নমস্কার, একিবি টিভি প্রাইম নিউজে আপনারা স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। উত্তরপ্রদেশের ভূমি হলো শ্রমের ভূমি, এটি সৃজনের ভূমি। এখানে কৃষক হোক, পশুপালক হোক, মিলের শ্রমিক হোক, তারা সকলে বিরাসত ও বিকাশের মন্ত্রকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে। যখন ভারতের সামর্থ্য বাড়ে তখন উত্তরপ্রদেশে তাদেরও সামর্থ্য বাড়ে। এখন ভারতের প্রতি গোটা বিশ্বের অনেক আশা ও বিশ্বাস জন্মেছে। বিশ্ববাসী ভারতকে নিয়ে অনেক আশা রাখে। রবিবার উত্তরপ্রদেশের মিরাটে দেশের দ্রুততম মেট্রো উদ্বোধন করে কথাগুলো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মাসিক রেডিও অনুষ্ঠান মান কি বাতের 131তম পর্বে দেশবাসীর সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে ভাগ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত গ্লোবাল এআই ইম্প্যাক্ট সামিটে ভারতের প্রযুক্তিগত শক্তি বিশ্ব দরবারে উজ্জ্বলভাবে প্রতিফলিত হয়েছে। বহু রাষ্ট্রনেতা, শিল্পপতি, উদ্ভাবক এবং স্টার্টআপ জগতের প্রতিনিধিরা এতে অংশ নেন। প্রদর্শনীতে দুটি বিশেষ উদ্যোগ বিশ্ব নেতৃত্বকে প্রভাবিত করেছে বলে জানান তিনি। প্রথমটি ছিল আমুলের স্টল, যেখানে দেখানো হয় কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা পশু রোগ নির্ণয় ও 24 ঘন্টা ডেয়ারি ব্যবস্থাপনায় কৃষকদের সহায়তা করছে। দ্বিতীয় উদ্যোগটি ছিল ভারতের প্রাচীন জ্ঞান ভাণ্ডার সংরক্ষণে এআই এর প্রয়োগ, বিশেষভাবে সুশ্রুত সংহিতার পাণ্ডুলিপি প্রযুক্তির মাধ্যমে পাঠযোগ্য করা, মেশিন রিডেবল ফরম্যাটে রূপান্তর এবং বিভিন্ন ভারতীয় ও বিদেশি ভাষায় অনুবাদের প্রক্রিয়া প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী জানান, মেড ইন ইন্ডিয়া 3টি এআই মডেলও এই সম্মেলনে উপস্থাপিত হয়েছে। টি-20 বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন দেশের জার্সি গায়ে খেললেও বহু ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় আন্তর্জাতিক মঞ্চে সাফল্য অর্জন করেছেন এবং এতে ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের উপস্থিতি ভারতের গর্ব বৃদ্ধি করছে বলে মন্তব্য করেন তিনি। কেরলের 10 মাসের শিশু আলিন শেরিন আব্রাহামের অঙ্গদানের সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী আবেগঘন বক্তব্য রাখেন। তিনি বলেন, সন্তানের মৃত্যু শোকের মধ্যেও বাবা মায়ের এই সিদ্ধান্ত অসংখ্য মানুষের জীবন বাঁচাতে সহায়ক হয়েছে। দেশে অঙ্গদান নিয়ে সচেতনতা বাড়ছে এবং তা চিকিৎসা গবেষণাকেও শক্তিশালী করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, 23 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনে রাজাজি উৎসব পালিত হবে এবং সি রাজগোপালচারী এর মূর্তি উন্মোচন করা হবে। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। রাষ্ট্রপতি ভবনে ব্রিটিশ স্থপতি এডুইন লুটিয়েন্সের মূর্তির পরিবর্তে রাজাজির মূর্তি স্থাপনকে তিনি দাসত্বের মানসিকতা থেকে মুক্তির প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন। ডিজিটাল অ্যারেস্ট ও আর্থিক জালিয়াতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। ওটিপি, আধার ও ব্যাংক সংক্রান্ত তথ্য কারো সঙ্গে ভাগ না করার পরামর্শ দেন তিনি। ये सृजन की धरती है। यहाँ के किसान हो, पशुपालक हो, छोटे लघु उद्यमी हो, बुनकर शिल्पकार हो, ये सभी विरासत और विकास के मंत्र को साकार कर रहे हैं। ऐसे में जब भारत का सामर्थ्य बढ़ता है तो उत्तर प्रदेश के इन सभी साथियों को भी फायदा होता है। साथियों, आप आजकल देख रहे हैं कि दुनिया के प्रति और दुनिया के लोगों के मन में भारत के प्रति कितनी आस्था है, लोग कितने आशावान हैं। दुनिया के अनेक विकसित देश आज भारत के साथ व्यापारिक समझौते कर रहे हैं। एक समय था जब कांग्रेस की सरकार चाहकर भी विकसित देशों के साथ समझौते नहीं कर पाती थी, क्योंकि तब घोटालों के लिए बदनाम कांग्रेस सरकार से समझौते करने में दुनिया को हिचक होती थी। लेकिन উড়িষ্যার তরুণ কৃষক হিরত পটেলের উদ্বোধনী চাষ পদ্ধতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একই জমিতে ধান, শাকসবজি, ফল ও মাছ চাষ করে তিনি আয়ের নতুন দিগন্ত খুলেছেন।
কেরলের ত্রিশূর জেলায় এক গ্রামে 570 প্রজাতির ধান চাষের কথাও তুলে ধরেন তিনি। ভারত বর্তমানে বিশ্বের বৃহত্তম চাল উৎপাদক দেশ, প্রায় 15 কোটি টনের বেশি উৎপাদন হচ্ছে। কেরলের তিরুনাবায়ায় ভারত পুচ্ছা নদীর তীরে প্রাচীন মামঙ্গম উৎসব পুনরুজ্জীবিত হওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন। উত্তর ভারতের মহাকুম্ভের মতে এই উৎসব সাংস্কৃতিক ঐক্যের প্রতীক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 24 ফেব্রুয়ারি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। জনসেবায় তার নিষ্ঠা ও নারীর ক্ষমতায়নে ভূমিকার কথা স্মরণ করেন তিনি। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, নম্বরের জীবনের একমাত্র মাপকাঠি নয়, আত্মবিশ্বাস ও অধ্যাবসায় সাফল্যের চাবিকাঠি। রমজান ও আসন্ন হোলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ভোকাল ফর লোকালের আহ্বান পুনর্ব্যক্ত করেন। স্বদেশী পণ্য ব্যবহারের মাধ্যমে আত্মনির্ভর ভারত গড়ে তোলার বার্তা দেন তিনি। শেষে দেশবাসীর পাঠানো পরামর্শ ও অনুপ্রেরণামূলক কাহিনীর জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সমাজ কল্যাণে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণই দেশের প্রকৃত শক্তি। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাতের 131তম পর্বে দেশবাসীর সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় ভাগ করছেন। প্রযুক্তি থেকে কৃষি, কিরাতকে অঙ্গদান, সাংস্কৃতিক ঐতিহ্য থেকে ডিজিটাল নিরাপত্তা, বিভিন্ন ইস্যুতে তিনি দেশবাসীকে সচেতন উদ্বুদ্ধ করেছেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে তিনি অধিক জোর দিয়েছেন। তিনি তার এই মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে আরো বিভিন্ন দিক তুলে ধরে শেষে একটাই কথা বলেন, সমাজ কল্যাণে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণই দেশের প্রকৃত শক্তি। में ब्रिटिश प्रशासकों की मूर्तियां तो लगी रहने दी गई, लेकिन देश के महान सपूतों को जगह नहीं दी गई। ब्रिटिश आर्किटेक्ट एडविन लुटियंस की प्रतिमा भी राष्ट्रपति भवन में लगी हुई थी। अब इस प्रतिमा के स्थान पर राजा जी की प्रतिमा लगाई जाएगी। राजा जी उत्सव के दौरान राजगोपालाचारी जी पर आधारित प्रदर्शनी भी लगेगी। ये प्रदर्शनी 24 फरवरी से 1 मार्च तक चलेगी। मौका निकालकर आप भी इसे देखने जरूर जाइएगा। मेरे प्यारे देशवासियों, मन की बात में मैंने आपसे डिजिटल अरेस्ट पर विस्तार से बात की है। इसके बाद देश में डिजिटल अरेस्ट और डिजिटल फ्रॉड को लेकर हमारे समाज में काफी जागरूकता आई, लेकिन अभी भी हमारे आसपास ऐसी घटनाएं हो रही हैं जो अक्षम्य है। निर्दोष लोगों को डिजिटल अरेस्ट और फाइनेंशियल फ्रॉड का निशाना बनाया जा रहा है। कई बार पता चलता है कि किसी सीनियर सिटीजन की जीवन भर की कमाई ठग ली गई। कभी किसी उन पैसों की ठगी हो जाती है जो उसने बच्चों की फीस जमा करने के लिए बचाए थे। कारोबारियों से धोखाधड़ी की खबरें भी हमें देखने को मिलती हैं। कोई फोन करता है और कहता है, मैं एक बड़ा अधिकारी हूं, आपको कुछ डिटेल्स शेयर करनी होगी। इसके बाद भोले भाले लोग ऐसा ही कर बैठते हैं। इसलिए आपका सतर्क रहना, जागरूक रहना बेहद जरूरी है। साथियों, आप सभी केवाईसी, नो योर कस्टमर, यानी अपने ग्राहक को जाने, इस प्रोसेस को तो जानते ही होंगे। कभी कभी जब आपसे बैंक से केवाईसी अपडेट ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার রাজ্যভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার, জিন মাস্টার দীপা কর্মকার ও পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। রং বেরঙের বেলুন উড়িয়ে প্রতিযোগিতার সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, আগে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের কি অবস্থায় ছিল, আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় তার প্রচার হচ্ছে। বহু চেষ্টার পর আমরা এখন একটা নতুন দিশা দেখতে পাচ্ছি। এর জন্য ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের যারা নতুন কর্মকর্তা হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। আমরা তো চেষ্টা করেছি তাদেরকে সাহায্য করার জন্য, নতুন করে যাতে একটা ট্রান্সপারেন্সি তৈরি করতে পারেন বলে তিনি জানান। যে ত্রিপুরার যে অলিম্পিক অ্যাসোসিয়েশন ছিল কি অবস্থায় ছিল, আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আজকে সেটা যদি আমি বলি যে আমাদের যে রাজনীতিই হোক, খেলাধুলার মাঠেই হোক, বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা জগতেই হোক, সব জায়গার মধ্যে যেভাবে একটা পলিউশনের অবস্থা পলিউটেড করেছিল, সেই জায়গায় আজকে আমাদের সাফাইয়ের কাজ করতে হয়েছে। বহু চেষ্টা পর আজকে কিন্তু একটা নতুন একটা দিশা আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। অলিম্পিক অ্যাসোসিয়েশনের যারা নতুন কর্মকর্তারা হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব, এবং আমরা তো চেষ্টা করেছি ওনাদেরকে সাহায্য করার জন্য, নতুনভাবে যেন একটা একটা ট্রান্সপারেন্সি একটা অলিম্পিক অ্যাসোসিয়েশন, স্টেটের অলিম্পিক অ্যাসোসিয়েশন হয়। নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। We at Northeast Institute of Nursing Science train our students under the guidance of expert faculties in all aspects, including the clinical training and the hands-on training. Your words will give comfort, your hands will heal and brings hope to the patients. We have a robust academic building and excellent hostel facilities for our students. I invite you all to join us to build a best career in nursing profession so that you become an asset to the society and give service to the nation and abroad. Our model life and hospital training give us real clinical confidence. Thank you. If you want quality nursing education and a bright future, this is the right place to begin. Students from different states studies together like one family. Thank you. Our students proudly serve in reputed hospitals nationwide with pathways for global opportunities through skill development collaborations. Join us to begin a journey that grows with care, knowledge, and a purposeful future. বিরতির পর সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে। প্রধানমন্ত্রীর মান কি বাত সকলকে উৎসাহিত করে। রবিবার মোহনপুর বিধানসভার 43 নম্বর বুথের অন্তর্গত মোকাম পাড়ায় স্থানীয় এলাকাবাসীদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মান কি বাত কার্যক্রমের 131তম পর্বটি শ্রবণ করার পর সংবাদ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এদিন তিনি বলেন, এই পর্বে এআই সামিটের সফলতা, খেলাধুলা, অঙ্গদান, কেওয়াইসি আপডেট, আধুনিক কৃষি, কেরালা কুম্ভ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জনপ্রিয় নেত্রী জয়ললিতাজির প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং বোর্ড পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সব বুথে এমনকি বাড়িতেও প্রধানমন্ত্রীর মান কি বাত শোনা হয়। সারা দেশে মান কি বাত শোনার দিক থেকে রাজ্য সর্বাগ্রে রয়েছে। এই মান কি বাত এদিন মুখ্যমন্ত্রীর মনকে ছুঁয়ে গিয়েছে। তিনি বলেন, যেভাবে প্রধানমন্ত্রী অঙ্গদানের বিষয়টি এবং হার্ট ট্রান্সপ্লান্টের বিষয়ে পুরো জাতির সামনে উপস্থাপনা করেছেন, এতে আগামী দিনে এই বিষয়গুলো একটি বিপ্লবের রূপ নেবে বলে তিনি মনে করেন। এই মান কি বাতের মাধ্যমে প্রধানমন্ত্রী শুধুমাত্র পুরো দেশের সামনে তার মনের কথাই তুলে ধরেননি, এতে সকলে উৎসাহিত হয় বলে এদের উল্লেখ করেন তিনি।
माननीय प्रधानमंत्री जी का ये मन की बात जो अनुष्ठान है वो देखने के लिए पूरा त्रिपुरा में हर बूथ में होता है। सिर्फ बूथ में नहीं है, घर घर में भी सब देखते हैं। और माननीय प्रधानमंत्री जी जैसे एक माला जैसे एक सूता के साथ बंद रखते हैं, तो ये इस तरह पूरा देश को एक बंधन में रखा कि मन की बात अनुष्ठान है। इस आज का जो मन की बात अनुष्ठान में मुझे इतना टची लगा, काफ़ी टची, इसलिए कि एक बच्ची, छोटी सी बच्ची है, उसका देहांत हो गया, उनका माँ बाप डिसीजन लिया है उसका पूरा ऑर्गन जो है किसी का काम में आए। आप जानते हो शरीर का कोई भी ऑर्गन किसी भी हर ऑर्गन काम आ सकता है। तो ये दोनों ने डिसीजन लिया पेरेंट, ये बच्चे तो गुजर गए लेकिन इनका ऑर्गन ट्रांसप्लांट हो तो इससे ये लोग देख पाएंगे उनको। तो ये एक मैसेज पूरा भारत को दिया है कि ऐसा भी हम लोग कर सकते हैं। बहुत लोग ये करते ही नहीं हैं, तो इसके लिए भी एक आंदोलन चाहिए। दूसरा विषय आप देखिए, एक हार्ट ट्रांसप्लांट हुआ, हार्ट ट्रांसप्लांट होने के बाद भी वो लेडी कैसे गाड़ी चला के कितना दूर वो चला रही है। तो इसका मतलब क्या है, ये आप हमेशा अपने आप को मैंने स्ट्रांग समझो, यू आर स्ट्रांगर, यू आर स्ट्रांगेस्ट। ये अगर दिल में है तब आने वाले दिन आप कुछ भी कर सकते हो। आप आज भी एक बहुत बड़ा एक चीज़ अच्छा लगा मुझे, ये इतना तालाब भारत में है, त्रिपुरा में तो बहुत है आप जानते हो। तो इस तालाब का ये भी आप एरिया को यूज़ करके आप कैसे वो जो फसल आप वहाँ पर आप कर सकते हो, ये भी चीज़ उन्होंने बताया। एक के बाद उन्होंने जैसे राजा गोपालन जी के बारे में बताया, पार्लियामेंट उनका मूर्ति वहाँ पर इस बार करेंगे, तो सबको कहा आप लोग भी जाके देखिए वहाँ पर। और पहले भी हम लोग देखे थे जे पटेल साहब को कितना सम्मान दिए हैं, नेताजी सुभाष चंद्र बोस को कैसे सम्मान दिए। तो इससे मन की बात मतलब इनका बात नहीं है, पूरा देश का बात जो है ना सभी को दिखाते हैं। और हम लोग শিক্ষা প্রদানের ক্ষেত্রেও জালিয়াতি। দেশের 12টি রাজ্য থেকে আরো 32টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের খোঁজ মিলেছে। সেগুলোকে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। উচ্চশিক্ষার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে এবং পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে ওই 32টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে ইউজিসি। ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে কলকাতা দুটি বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের সতর্ক বার্তা দিয়ে ইউজিসি জানিয়েছে এদের থেকে দূরে থাকার জন্য। জানা গেছে গত 2 বছরে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 20 থেকে বেড়ে 32 হয়েছে। তা নিয়ে উদ্বেগও ছড়িয়েছে। এভাবে সেখানে ভুয়ো বিশ্ববিদ্যালয়ে গুজিয়ে উঠলে পড়ুয়াদের প্রতারণার শিকার হতে পারেন বলে মনে করছে শিক্ষাবিদরা। তালিকার শীর্ষে রয়েছে দিল্লি, সেখানে রয়েছে 12টি ভুয়ো বিশ্ববিদ্যালয়। 2 নম্বরে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গে 2টি। ইউজিসির তরফে পড়ুয়া এবং অভিভাবকদের সতর্ক করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে খুন ও অস্ত্র আইন মামলায় পলাতক থাকা অভিযুক্ত রঞ্জিত রায়কে গ্রেপ্তার করতে সক্ষম হয় এসিসি থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, প্রায় 9 বছর ধরে পলাতক ছিল রঞ্জিত রায়। রবিবার তাকে আদালতে তোলা হয়। এ বিষয়ে বলে জানান থানার ওসি প্রাজিত মালাকার। তিনি জানান যে 2017 সালে অভিযুক্ত রঞ্জিত রায়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছিল। সে সময় আদালতে তাকে নিয়মিত হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। অবশেষে দীর্ঘদিন পলাতক থাকার পর এয়ারপোর্ট এলাকায় তার গোপন থাকার খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের পরিবার খেজুর বাগান এলাকায় থাকলেও তাদের মূল বাড়ি বিহারে। বাবা চন্দ্রেশ্বর রায়, 2017 সালে একটি খুনের মামলা ছিল এবং 19 সালে একটি হার্ট অ্যাটাক কেস ছিল। তৎকালীন সময় সে অ্যারেস্ট হয়েছিল, কিন্তু কোর্টে নিয়মিত হাজিরা দেয়নি, তাই কোর্ট থেকে তার বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট বের হয় এবং সে মূলত 9 বছর ধরে পলাতকই ছিল। তো আজ আমরা খবর আসে যে সে আমাদের এয়ারপোর্টের দিকে অবস্থান করছে। সেই খবর ভিত্তিতে আমরা তাকে অ্যারেস্ট করি এবং কালকে আবার কোর্টে প্রেরণ করি। ওর নাম রঞ্জিত রায়, বাবা চন্দ্রেশ্বর, মূলত খেজুর বাগানে থাকে, মেইন বাড়ি বিহার। খুনের মামলা ছিল 2017 সালে এবং হার্ট অ্যাটাক কেস ছিল পরবর্তী। ফের এক নবজাতক শিশুর জটিল অস্ত্রোপচার হলো ত্রিপুরা মেডিকেল কলেজে। তাতে সাফল্য অর্জন করলেন ত্রিপুরা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডাক্তার অনিরুদ্ধ বসাক। রবিবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তিনি শিশুর জটিল অস্ত্রোপচারের বিষয়টি সামনে আনেন।
সাংবাদিক সম্মেলনে তিনি জানান, সোনামুড়ার বাসিন্দা প্রশান্ত বিশ্বাসের স্ত্রী রুমিতা দাস গত 26শে জানুয়ারি আইজিএম হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন। জন্মের পরে ছেলেটির অন্ডকোষ ফুলে যায়। এরপর আইজিএম হাসপাতালের চিকিৎসকরা হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজে রেফার করে শিশুটিকে। গত 27 বা 28 জানুয়ারি আগরতলা মেডিকেল কলেজে ভর্তি করা হয় শিশুটিকে। গত 4 ফেব্রুয়ারি শিশুটির অপারেশন করে ত্রিপুরা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডাক্তার অনিরুদ্ধ বসাক। ওই শিশুটির পেটে একটি সিস্ট পাওয়া যায়, পাশাপাশি নাড়িভুঁড়ি সক্রিয় চেয়েছিল। তার মল অন্ডকোষে চলে যাওয়ার জন্য অন্ডকোষ ফুলেছিল, যা কোনো মতেই হার্নিয়া নয় বলে জানান ডাক্তার অনিরুদ্ধ বসাক। বর্তমানে শিশুটি সুস্থ আছে এবং মায়ের দুধ খাচ্ছে। 2-3 দিনের ভেতরে তাকে ছুটি দেওয়া হবে বলে জানান তিনি। সেটা এসেছিল আমার কাছে আইজিএম থেকে রেফার করে অ্যাজ এ কেস অফ হার্নিয়া, মানে যেটা খুব কমনলি যেটা শোনা যায় না, নিচে অন্ডকোষের সামনে সব ফুলে যায়, তো হার্নিয়া নিয়ে এসেছিল। ওখান থেকে বাচ্চা জন্মেছিল 26 জানুয়ারি। তো আমাদের এখানে রেফার করা হয়েছিল 1 দিন বা 2 দিন পরে, 27 জানুয়ারিতে এখানে এসছে হাপানিয়াতে অ্যাজ এ কেস অফ হার্নিয়া, ইনগুইনাল হার্নিয়া। তো যেটা খুবই সামান্য ব্যাপার। তো এটা নিয়ে তো ভর্তি রাখলাম আমরা, ঠিক আছে। আমি দেখলাম তখন যখন বাচ্চা এলো তখন দেখলাম যে হ্যাঁ নিচের পোর্শনে একটা বিশাল করে একটা সুইলিং, মানে একটা বড় হয়ে ফুলে আছে নিচে, হার্নিয়ার মতনই। তো তখন দেখতে এটাকে হার্নিয়ার মতনই লাগছিল। কিন্তু একদিন ভর্তি হওয়ার সাথে সাথে 1 দিন বা 2 দিনের মধ্যে বাচ্চার কন্ডিশন খুব ক্রিটিক্যাল হয়ে গেছিলো, মানে ইভেন শ্বাসও নিতে পারছিল না, যেটা মা বলেছে। এবং বাচ্চাকে আমরা ভেন্টিলেটর দিতে হয়েছে, ঠিক আছে, কৃত্রিম শ্বাসযন্ত্রে দিতে হয়েছে। বাচ্চা নিজের থেকে শ্বাস নিতে পারছিল না। তো এরকম একটা হার্নিয়ার বাচ্চা এরকম সাডেনলি ডিটোরেশন ইজ নট এক্সপেক্টেড। এটা আবারও নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখো একেবি টিভির পর্দায়। বিরতির পর চলে যাচ্ছে পরের খবরে। দৈনন্দিন চাহিদার সাথে সাথে রেখে এক প্রকার সমস্যার মধ্য দিয়ে দিন গুজরান হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অবসরপ্রাপ্তদের। তাই একজোট হয়ে সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি মিটিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন তারা। রবিবার আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে ইউনাইটেড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতি ত্রিপুরা আঞ্চলিক কমিটির 3য় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের মঞ্চ থেকে মূলত পেনশন বৃদ্ধি এবং স্বাস্থ্য বীমার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে সংগঠনের সদস্য জানিয়েছেন, 2010 সালের পর থেকে অতীতের ন্যায় পেনশন দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে অবসরে যাওয়ার পর সামান্য পেনশন দিয়ে দৈনন্দিন চাহিদা সম্ভব হয়ে উঠছে না। তার কথায়, যেদিন অবসরে গিয়েছি সেদিন থেকে বেসিক পে এর উপর পেনশন দেওয়া হচ্ছে, তাতে বৃদ্ধ বয়সে খরচা মেটানোর দায় হয়ে দাঁড়িয়েছে। তার দাবি, আবারও পুরনো পদ্ধতিতে পেনশন দেওয়া হোক, 1 র্যাঙ্ক 1 পেনশন চালু করা হোক। সরকার অবসরপ্রাপ্তদের সংগঠনের সঙ্গে কথা বলে তাদের সমস্যা বুঝে তবে প্রয়োজনীয় ব্যবস্থা চালু করুক ইত্যাদি। তিনি জানান, এদিনের সম্মেলনে সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সাহা এবং সহকারী সাধারণ সম্পাদক সমর কুমার কুন্ডু উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি বারবার বলেছেন যে 1 র্যাঙ্ক 1 পেনশন, আমি চাই এটা হোক, কিন্তু তা সত্ত্বেও আজ অবধি আমাদের 1 র্যাঙ্ক 1 পেনশনটা হয়নি। তো এইটা ইমিডিয়েটলি আপডেশন অফ পেনশন আমাদের মূল দাবি। এছাড়াও আরেকটি জোরালো দাবি যে আমাদের রিটায়ারিদের বিষয় সম্বন্ধে, তাদের যে বিষয়গুলি আছে, তাদের ইস্যুগুলি সম্বন্ধে রিটায়ারিদের সাথেই আলোচনা করতে হবে, কারণ তারাই বলতে পারবেন তাদের যন্ত্রণা কোথায়, তাদের ব্যথা কোথায়। তো এই দুটো বিষয় মূল। এছাড়া অন্যান্য আরও কিছু কিছু বিষয় আছে। 22 ফেব্রুয়ারি রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত সম্প্রচার করা হয়। এদিন খোয়াই বিধানসভার 52 নম্বর বুথের অন্তর্গত
পূর্ব সোনাতলা গ্রামবাসীদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত কর্মসূচির 131তম পর্বটি একসাথে শ্রবণ করেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এদিন মন্ত্রীর সঙ্গে দলের স্থানীয় নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। মন কি বাতে প্রধানমন্ত্রী দেশের প্রযুক্তিগত অগ্রগতি ও আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা বৃদ্ধি, ক্রীড়া ক্ষেত্রে সাফল্য, অঙ্গদানের মতো মহৎ মানবিক উদ্যোগ, ডিজিটাল লেনদেন, নিরাপত্তা ও আধুনিক কৃষি প্রসার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেন। এছাড়াও দেশের বিভিন্ন সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের কথা উল্লেখ করে জাতীয় সংহতির গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। 131তম মন কি বাত আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে মন কি বাত শ্রবণকে আমরা আজকে সবাই শোনার জন্য আজকে আমরা এখানে আছি পূর্ব সোনাতলা 52 নম্বর বুথে 25-এর 52। আমার সঙ্গে আছে ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি এবং সমস্ত আমাদের কার্যকর্তা, মণ্ডলের সভাপতি এবং বুথের সভাপতি, সমস্ত কার্যকর্তা। আজকে আমরা এখানে মন কি বাত আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীজির শ্রবণ করেছি, শুনেছি। আজকে মোদিজির যে আহ্বান, আজকে যে ইম্পর্টেন্ট যে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য অর্গান দান করার এটা আহ্বান করেছেন উনি। যে মানুষ মারা যাওয়ার পরে নিজের দেহের পার্টসগুলি অন্যকে দান করার জন্য উনি আহ্বান করেছেন। কারণ আমরা মারা যাওয়ার পরে আমাদের যে একদম পয়সা দিয়েও কেনা যায় না এই অর্গানগুলি, এটা অন্যকে যদি আমরা দান করি অন্যর জীবন বাঁচবে। তার জন্য মোদিজি আজকে যে এই যে অর্গান দান করার জন্য এটা বহুত মহত্ব, মানে এই কথাগুলি যে একজনের অর্গানের সঙ্গে দান করার যদি আরেকজন বাঁচে, এটার মতন আর মানে ভালো কাজ হতে পারে না এই পৃথিবীর মধ্যে। তার জন্য মোদিজির একটা আহ্বান অর্গান দান করার জন্য। আর কৃষকদের জন্য আজকে কৃষকদের উদ্দেশ্য বলেছেন উনি। আজকে কৃষকদের যে আপনারা কেরলের মধ্যে আমাদের কৃষকরা, অন্নদাতারা, তারা এই যে কৃষিকাজের সীমান্তবর্তী এলাকায় গুলিতে আহত এক ব্যক্তি শনিবার রাতে পুটিয়া এলাকায় গুলিবিদ্ধ হওয়ার এই ঘটনা সামনে আসে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত ব্যক্তির নাম কাদের মিয়া, তিনি পেশার সাধারণ শ্রমজীবী বলে জানা গেছে। অভিযোগের তীর বিএসএফ এর দিকে। শনিবার রাতে পুটিয়া এলাকায় ফের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত ব্যক্তির নাম কাদের মিয়া, তিনি পেশায় সাধারণ শ্রমজীবী বলে জানা গেছে। অভিযোগ, পুটিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে পুটিয়া বিওপিতে কর্মরত বিএসএফ এর এক জওয়ান তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি তার পায়ে লাগে গুরুতর রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কী কারণে গুলি চালানো হয়েছে সে বিষয়ে বিএসএফ এর পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর। এদিকে আহত কাদের মিয়ার পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়েছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কোন জায়গাতে এটা ঘটনাটা? পুটিয়া বাজারের লোকে বাজারের সাথে যার গুলি লাগলো তার নাম কি? কাদের মিয়া, বাড়ি পুটিয়া 1 নম্বর ইঞ্জিসের লোকে। কি করে উনি? উনি এমনি বাটা কাজ করে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র একেবি টিভির পর্দায়। নমস্কার।